তবু ব্যাপারটা কি তা দেখবার জন্য নিঃশব্দে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালার কাছে গিয়ে চমকে উঠলাম। দেখি সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে বসিয়ে দোল খাওয়াচ্ছে। রাত তখন 1টা। এত রাতে একই কাণ্ড! নমস্কার, আমি বিক্রম। আপনারা শুনছেন গল্পকথা। নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্প ছায়া শরীর, রচয়িতা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। অনেকদিন আগেকার কথা বলছি। আমার বয়স তখন 23 বছর। 3 বছর একটানা রেলের চাকরি করবার পর বাধ্য হয়ে ছেড়েছি। একজন বদমেজাজি অফিসের দাপট আর সহ্য হয়নি। সেই বয়সে অবশ্য ধৈর্য ও অপমান হজম করার ক্ষমতা খুব কম থাকে, তাই অবলীলায় চাকরিটা ছেড়ে এসেছি। বাধা একটা মাইনে ছিল, সেটা গেল। মন মেজাজ তাই একেবারেই ভালো না। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবেই একটা চিঠি এসে হাজির হলো। চিঠিটা এলো নলহাটি থেকে। লিখেছে দীপক নামে আমার এক বন্ধু। বছর 3 আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নাগাদ নলহাটি গিয়েছিলাম স্বাস্থ্য উদ্ধারে। নলহাটির পাহাড়ি একটা বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম। ওই একই বাড়িতেই দীপকরা থাকতো। ফলে দুজনের মধ্যে বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। যাই হোক, সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ হয়েছিল। আমার চাকরি ছাড়ার পর হঠাৎ চিঠিতে লেখা ছিল, শুনলাম রেলের চাকরি ছেড়েছ, বেশ করেছ। তুমি বলে পারলে, আমি হলে ছাড়তাম না। পত্রপাঠ এখানে যদি চলে আসো, তাহলে আর বেকার বসে থাকতে হবে না। নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে, তা না হলে এভাবে বলতো না। আবার সেই লালমাটির দেশ, আবার সেই সবুজ বনশ্রী। মন যেন নতুন করে মেতে উঠল আবার। পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম। দীপকের মা বাবা ও ভাই আমাকে পেয়ে কী যে করবে তাই ভেবে পেলুম না। দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটা নিম গাছের ছায়া এসে বসলাম। আমরা যেখানে বসেছিলাম তার চারিপাশে অসংখ্য ঝোপঝাড়। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম। বললাম, এবার বল, কি কাজের জন্য ডেকে এনেছিস আমাকে? দীপক বলল, এর আগের বারে যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবান্তপুর গ্রামে গিয়েছিলি, মনে আছে? হ্যাঁ। ওইখানে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম। ঠিক। ওই গ্রামেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার। সেই দায়িত্বটা তোকেই নিতে হবে। কোনো স্কুল বা পাঠশালা নয়, কোচিং ক্লাসের মতো। মাস গেলে 80 টাকা মাইনে পাবি, থাকার জন্য ঘরও পাবি একটা। আর গ্রামের ব্যাপার তো, চাল কলাই, তরি তরকারি, হাঁস মুরগির ডিম, এইসবের অভাব হবে না। কিনেও খেতে হবে না ওগুলো। এখন করবি কিনা বল? আমি তো এক কথায় রাজি। শিয়ামূলে 80 টাকার দাম অনেক। তার উপর খাওয়া দাওয়ার খরচ একেবারেই লাগবে না বললেই চলে। তবুও মাসে 50 টাকা মতো খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইয়ে জমা হবে। এই সুযোগ কেউ ছাড়ে? বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া। পরদিন সকালে দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হলাম। ওই গ্রামেরই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম। নলহাটিতে ওর মস্ত দালান। তারই দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা। ভবান্তপুর এখান থেকে প্রায় 7-8 মাইল দূরে, তাই অনেক সময় লাগবে যেতে। তবুও বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম। গ্রামের একবারে শেষ প্রান্তে একটা বুনো পাহাড়ের কোলে চালাঘর। তারই লাগোয়া একটি ছোট্ট মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঘরে একটি তক্তপোষও পাতা ছিল। মাদুর, বিছানা, মশারি সবের ব্যবস্থাই ছিল দেখলাম। গ্রামের মানুষজনও খুব ভালো।
তারা আমাকে দেখে বললেন, এ যে একেবারেই ছেলে মানুষ বললেন, তা হোক, ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা, আমরা চাষিভুষি মানুষ। এই গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার মতো তো কেউ নেই, ছেলেরাও স্কুল পাঠশালায় ঘেঁষতে চায় না। আমি বললাম, আপনারা নিশ্চিন্ত থাকুন, ওরা যদি নিয়মিত আসে আমার কাছে, তাহলে ঠিকই মনের মতো করে ওদের গড়ে তুলব। গ্রামবাসীরা বললেন, তবে বাবা, একটা ব্যাপার তোমাকে সাবধান করে দিই, সন্ধ্যের পর একটু সতর্ক থেকো। রাতে ঘর থেকে বেরিও না খুব একটা, তার কারণ জঙ্গল থেকে প্রায়ই বন্য জন্তু, বাঘ ভাল্লুক হঠাৎ বেরিয়ে আসে। আমি বললাম, বেশ, সতর্ক থাকবো। এরপর আমি আমার ঘরের দখল নিলাম, আর দীপকও ফিরে গেল নলহাটিতে। এখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল। আমি বহাল তবিয়তে এই গ্রামে রয়ে গেলাম। সকাল বিকেল 2 ঘন্টা করে পড়ানোর দায়িত্ব ছিল আমার। ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠে জাল দিয়ে ভাতটুকু ফুটিয়ে নিতাম। সিদ্ধ ডিম বা রান্না করা তরিতরকারি সবই প্রায় বাড়ি থেকে একটু একটু করে আসতো আমার জন্য। তাছাড়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে দুধ, কলা, গুড়, মুড়ি যা আসতো তা খেয়েই শেষ করতে পারতাম না। মোট কথা, বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। আমি যে ঘরটায় থাকতাম তার পিছনে একটি কামিনী গাছ ছিল, আর ছিল বেশ বড়সড় একটা গলঞ্চ গাছ। প্রতি শনি ও মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা, ছাগ বলি দিত, নাচ গান করত। এরকমই এক শনিবারের চাঁদনি রাতে সবারই নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের নাচ দেখে ফিরছি। হঠাৎ দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বসুর পাশিকের এক ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে, আর তাকে দোল দিচ্ছে এই গ্রামেরই রেজিনা নামের একটি মেয়ে। আমাকে দেখি শিশুটি দোলনা থেকে নামিয়ে কোথায় যে পালিয়ে গেল তার ঠিক নেই, কিন্তু ধরা পড়ে গেল রোজিনা। রোজিনাকে আমি চিনি, 14-15 বছরের এক কিশোরী, মাজা কালো গায়ের রং, অপূর্ব সুন্দর এক মুখশ্রী, বনে বনে কাঠকুড়িয়ে বেড়ায়। এ কি রোজিনা, এই রাত দুপুরে তুমি এখানে? ও মেয়েটিকে, কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি? রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করে দ্রুত স্থান ত্যাগ করলো। পরের দিন সকালে নতুন একটা ভাবনা চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে। রোজিনাকে তো চিনি, কিন্তু ওই শিশুটিকে তো কখনো দেখিনি। তাই একটু বেলায় ছাত্রছাত্রীদের পড়িয়ে উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার। সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল। আমি ওর খুব কাছে গিয়ে বললাম, কী ব্যাপার রোজিনা, কাল আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে এলে যে? আমার কথা শুনে অবাক হয়ে বলল, কাল? কাল কখন? কেন, রাত্রিবেলা? আপনি তাহলে অন্য কাউকে দেখেছেন, আমি নই। সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না। আমি তখন যা দেখেছি সব বললাম ওকে। রোজিনা দূরের দিকে দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, এ কী করে হয়? আপনিই বলুন না, রাত্রিবেলায় কামিনী গাছের ডালে বসে ওটুকু বাচ্চায় কেউ দোল খাওয়ায়? কথাটা ঠিক, আমি তবে কি দেখলাম, কাকে দেখলাম? ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে বেমালুম চেপে গেলাম। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় রোজিনা এসে বলল, আপনি চলে যান, আপনি এ গায়ে থাকবেন না মাস্টার মশাই, যত শীঘ্রই সম্ভব চলে যান, পারলে কালই চলে যান আপনি। দারুণ বিস্মিত হয়ে আমি বললাম, কেন? কঠিন গলায় রোজিনা বলল, প্রশ্ন করবেন না। আমি আহত হয়ে বললাম, বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলে যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল। এবার বলল, কিছু মনে করবেন না মাস্টার মশাই,
আপনার উপর দৃষ্টি পড়েছে। আমি সবাই বললাম, কার? সে কথা বলা যাবে না বলি এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কেননা এই কদিনে এই গ্রামটাকে আমি এমনিতেই ভালোবেসে ফেলেছিলাম। তাই ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। সেই রাতেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেই আমার মনে হলো ঘরখানি যেন কামিনী ফুলের গন্ধে ভরে গেছে। আহ, কি সুবাস, কি উগ্র সেই গন্ধ! শুধু কামিনী নয়, আরও কয়েকটি সুগন্ধি ফুলের গন্ধ নাকে আসতে লাগলো। তখন পৌষের শেষ, তাই এ সমস্ত ফুল এই অসময়ে ফুটবার কথা নয়। মনের মধ্যে তা একটা যেন ভয় ভয় ভাব জেগে উঠল। তার উপর প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। ঘরের বাইরে পিছনের দিকে কেমন যেন একটা পাতা খসখস করার শব্দ উঠল। কেউ যেন জানালার ধার ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয়ই ভালুক এসেছে। তবু ব্যাপারটা কি তা দেখবার জন্য নিঃশব্দে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালার কাছে গিয়ে চমকে উঠলাম। দেখি সেদিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে বসিয়ে দোল খাওয়াচ্ছে। রাত তখন 1টা। এত রাতে একই কাণ্ড! হঠাৎ আমার চোখটি পড়ে গেল শিশুটির দিকে। যেই না পড়া অমনি আর সে রইল না। এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল। আর ক্রুদ্ধ চোখে আমার দিকে এক পা এক পা করে এগিয়ে আসতে লাগলো রোজিনা। কঠিন গলায় বলল, কাল সকালে আপনি চলে যাবেন, আর একদিনও থাকবেন না বলেই অন্ধকারে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। পরের দিন সকালবেলাতে আমার যা সামান্য কিছু ছিল তা গোছগাছ করেই রোজিনাতে বাড়ি গিয়ে আমার চলে যাওয়ার কথা বললাম। রোজিনাকে বলতেই রোজিনা অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম? রোজিনার মা বাবাকে এমনকি গ্রামের সবাইকে আমি কথাগুলো খুলে বললাম। শুনে সবাই অবাক। রোজিনা 2 হাতে মুখ ঢেকে কেঁদেই বলল, আপনি যে শিশুটি দেখেছেন সে আর কেউ নয়, আমার ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে মারা যায়। ওরই পিছনেই কবর দেওয়া হয়েছে তাকে। তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিল। বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখেছেন তা আমি বুঝে উঠতে পারছি না। আমার মুখে এই কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, অশুভ আত্মার কথা অমান্য করা উচিত নয়, তুমি চলে যাও বাবা। বলা যায় না, সত্যি যদি কিছু খারাপ হয় তখন আফসোস করার আর শেষ থাকবে না। এরপর সবাই মিলে আমার চোখের সামনে কেটে ফেললো কামিনী গাছটাকে। বহুদিনের পুরনো গাছ, কি শক্ত আর তার মোটা ডালপালা। কামিনী গাছ সাধারণত এত বড় হয় না। যাই হোক, আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম। কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল। ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা, কিন্তু রোজিনার শরীর নিয়ে দুবার কেন দেখা দিল তাহলে? তবে কি রোজিনা ওর অজান্তেই ওর প্রেতাত্মা অশুভ প্রভাবে ওর অবচেতনেই এই কাজ করে থাকে? অবশ্য পরবর্তীকালে আর আমি এ বিষয় নিয়ে আর মাথা ঘামাইনি।